Hello everybody, welcome to the Way of Solution. 21st of February 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা চর্চা করব। আজ কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা অবশ্যই আমরা এক এক করে দেখব। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এই চ্যানেলে দেখতে হলে অবশ্যই সকলে চ্যানেলটিতে যুক্ত হবে। সকাল 6টাতে তোমাদের সাথে আমি নিয়ে আসছি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাস। সাথে সাথে জিকেও প্রশ্ন উত্তরও তোমরা যারা প্র্যাকটিস করতে চাও এই ক্লাসে কিন্তু যুক্ত হবে। প্রতিদিন আমরা জিকেও প্র্যাকটিস করে থাকি এই ক্লাসের মধ্যে। চলো আজকের আমাদের পর্বে কি প্রশ্ন উত্তর আছে সেটা অবশ্যই দেখব। তার আগে ছোট্ট একটা ঘোষণা, সেটি হচ্ছে চাকরি পরীক্ষার জন্য সেরা প্রস্তুতির ঠিকানা TWS একাডেমি। অ্যাপ ডাউনলোড না করলে এক্ষুনি ডাউনলোড করো এবং এনরোল করো তোমার পছন্দসই ব্যাচে, যার মধ্যে রিসেন্টলি লঞ্চ হওয়া একটা ব্যাচ ইতিমধ্যে তোমরা জেনেই গেছো নিশ্চয়ই, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2। এই ব্যাচটা লঞ্চ হয়েছে TWS একাডেমিতে, যেখানে রেলওয়ের প্রিপারেশন আমরা দেব এবং আমিও সেখানে তোমাদের ক্লাস করাবো। কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে ক্লাস তোমাদের আমি প্রোভাইড করব। তো অবশ্যই সকলে প্রপার গাইডেন্সের জন্য চলে আসো TWS একাডেমিতে রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচে। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স স্ক্রিনে দেওয়া হচ্ছে, উত্তর করো। প্রতি বছর কোন তারিখে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হয়? প্রতি বছরেই বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস আমরা কোন দিনে পালন করে থাকি? সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস 20 ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হয়। ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস 20 February. In 2026, the World Day of Special Social Justice is commemorated under the theme Renewed Commitment to Social Development and Social Justice. It's mean এই বছরে ডিয়ার স্টুডেন্টস একটা থিমকে স্মরণে রেখে এই সোশ্যাল জাস্টিস ডে বা বিশ্ব সামাজিক দিবস 2026-এ পালন করা হচ্ছে। এই বছরের থিমটা হচ্ছে সামাজিক উন্নয়ন বা রিনিউড কমিটমেন্ট টু সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সামাজিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি নবায়িত প্রতিশ্রুতি, এটাই হচ্ছে এই বছরের থিম। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ভাষাটার সাথে আমাদের বাংলা ভাষা ওতপ্রোতভাবে জড়িত। এই বাংলা ভাষা, এই ভাষাকে কেন্দ্র করে তিনটি ভাষা আন্দোলন হয়েছে ইতিহাসে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আন্দোলন যদি আমরা দেখি সেটা ছিল পূর্ব পাকিস্তান, বর্তমানে যে বাংলাদেশ, সেখানে অনুষ্ঠিত হওয়া একটা ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনকেই স্মরণে রেখে আমরা যদি দেখি বর্তমানে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি 21শে ফেব্রুয়ারি, মানে আজকের দিনে আমরা আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে থাকি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21 অফ ফেব্রুয়ারি। 1952 সালের আন্দোলন, তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ, সেখানে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে ছাত্র জনতা আন্দোলন শুরু করে এবং 21শে ফেব্রুয়ারি পুলিশ মিছিলে গুলি চালায়। মানে ভাষাকে আন্দোলন বা ভাষাকে অস্ত্র করে যারা আন্দোলন করছিল, যারা চাইছিল বাংলা ভাষার দাবিতে বা বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক, এটার দাবিতে যারা আন্দোলন করছিল তাদের উপরে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক কিন্তু শহীদ হয়ে যান এই ভাষার জন্য। এই ভাষায় কিন্তু ভাষার জন্য, আমাদের বাংলা ভাষার জন্য এরা রক্ত দিয়েছে। তো এই ধরনের আমরা দেখতে পাবো যে শহীদ যারা বাংলা ভাষার জন্য হয়েছে তাদেরকেই স্মরণে রেখে পরবর্তীতে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। তো এটা কারা ঘোষণা করেছে? ইউনেস্কো 1999 সালে এটা প্রথম ঘোষণা করা হয়, আর 2000 সালে এসে প্রথম কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করা হয়েছিল। এই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস। মানে এই বাংলা ভাষাটা এত সহজ ভাষা নয়। এই বাংলা ভাষাটা আমরা পেয়েছি কিভাবে? অনেক কিন্তু রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি। চলো, তো আমাদের কর্তব্য আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখা, আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখা। নেক্সট হচ্ছে 3 দিনব্যাপী ইটখড়ি মহোৎসব ভারতের কোন রাজ্যে শুরু হয়েছে? আমাদের ভারতবর্ষের একটি রাজ্যে রিসেন্টলি শুরু হয়েছে ইটখড়ি মহোৎসব। এটা একটা মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়া উৎসবের মধ্যে পড়ে। এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছে ঝাড়খণ্ড রাজ্যে, রিসেন্টলি এটা শুরু হয়েছে।
দ্য 3-day ইটখড়ি মহোৎসব উইল বিগিন ইন ঝাড়খণ্ড ছাত্রা ডিস্ট্রিক্ট অন ফেব্রুয়ারি 19। তো 19শে ফেব্রুয়ারি 2026 এই বছরের ঝাড়খণ্ডের ছাত্রা জেলাতে এই ইটখড়ি মহোৎসবটি শুরু হয়েছে, যেটা 3 দিন ব্যাপী চলবে। সম্প্রতি ভারত, ডিয়ার স্টুডেন্টস, সম্প্রতি আমাদের ভারতবর্ষ এআই ইম্প্যাক্ট সামিট, এটা ভারতে হচ্ছে, আমরা জানি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি এআই ইম্প্যাক্ট সামিট। এই সামিটে লঞ্চ হওয়া ভয়েস এরা কোন জাতীয় পরিকাঠামোর উপর ভিত্তি করে তৈরি? ভয়েস এরা একটা এআই, এইটা রিসেন্টলি কোন জাতীয় পরিকাঠামোর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে? সেটা হচ্ছে ভাষিনীর উপরে। ভাষিনী কি আমি আগে একটা ক্লাসে বলেছিলাম, আজকেও একটু বুঝিয়ে দেব। ভয়েস এরা লঞ্চড অন ভাষিনী ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাট ইন্ডিয়ান এআই ইম্প্যাক্ট সামিট। ভারতের এআই ইম্প্যাক্ট সামিট 2026 সালে ডিয়ার স্টুডেন্টস ভাষিনী জাতীয় অবকাঠামোর উপরে লঞ্চ হয়েছে ভয়েস এরা। অলরাইট, ভাষিনী দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি মিশন NLTM হলো ভারত সরকারের ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ বা NLP ব্যবহার করে ভারতের ভাষাগত বাধা দূর করার জন্য তৈরি করা হয়েছে। মানে আমাদের ভারতে প্রচুর ভাষা আছে, এর ভিতরে 22টি ভাষা অ্যাড করা হয়েছে। এটা কি করবে? এটা ভারতের ডিয়ার স্টুডেন্টস যে ভাষাগত ব্যারিয়ার বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে আমাদের ভারতবর্ষে, সেটাকে কিন্তু দূর করবে এই ভাষিনী প্ল্যাটফর্মটা। ওকে, এটা লঞ্চ করা হয়েছিল কাদের আন্ডারে? এটা ভারতের ডিয়ার স্টুডেন্টস ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের উদ্যোগে এটা চালু হয়। নেক্সট প্রশ্ন, 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। গগনযান মিশনের জন্য ড্রোক প্যারাশুট কোন সফল কোয়ালিফিকেশন টেস্ট সম্প্রতি কোন সংস্থা করেছে? গগনযান মিশন এটা ভারতের ফার্স্ট ম্যান্ড কিন্তু ভেহিকলস হতে চলেছে, বা একটা কিন্তু মানববাহী মহাকাশযান হতে চলেছে ভারতবর্ষের ফার্স্ট গগনযান মিশন। এর জন্য ড্রোক প্যারাশুটের সফল কোয়ালিফিকেশন টেস্ট সম্প্রতি যে সংস্থার দ্বারা পরিচালিত হয়েছে সেটি হলো DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কন্ডাক্টেড সাকসেসফুল কোয়ালিফিকেশন টেস্ট অফ গগনয়ান ড্রোক প্যারাশুট। নেক্সট কোশ্চেন ইজ, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ইউএল পিন বা ভূ আধার যেটাকে বলা হচ্ছে সেটা ব্যবস্থা বাস্তবায়নকারী ভারতের 29তম রাজ্য বা ইউটি হয়ে উঠেছে? রিসেন্টলি কারা ভূ আধার বা ইউএল পিন ব্যবস্থার বাস্তবায়নকারী 29তম রাজ্য বা ইউনিয়ন টেরিটরি অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে? এখানে সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেওয়া হয়েছে। রিসেন্টলি দিল্লি ভূ আধার ব্যবস্থা গ্রহণ করেছে। দিল্লি ইন্ট্রোডিউসিং এ ইউনিক 14 ডিজিট ভূ আধার ফর এভরি ল্যান্ড পার্সেল। প্রতিটা কিন্তু আমরা দেখবো যারা ভূমি বা ল্যান্ড পার্সেল যারা যেগুলো আছে তার জন্য 14 ডিজিটের একটা ভূ আধার তারা রিসেন্টলি কি করেছে? ইন্ট্রোডিউস করেছে। ভূ আধার কি একটু বুঝিয়ে দিই। ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার মানে ইউএল পিন এটাকে বলা হচ্ছে, এটাকে আমরা ভূ আধারও বলি। ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার ইউএল পিন হলো আন্তর্জাতিক ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম এর একটি অংশ। এটি একটি 14 সংখ্যার শনাক্তকরণ নম্বর যা জমির অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের স্থানাঙ্কের উপর ভিত্তি করে দেয়া হয়। এটি বিস্তারিত জরিপ এবং জিও রেফারেন্সড ক্যাডাস্ট্রাল ম্যাপের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়। ইউএল পিন হলো জমির তথ্য সংক্রান্ত একটি নির্ভরযোগ্য উৎস যা নাগরিক এবং স্টক হোল্ডারদের সমন্বিত ভূমি পরিষেবা প্রদান করে। সাথে সাথে এই ব্যবস্থাটি আন্তর্জাতিক মান মেনে কিন্তু তৈরি করা হয়েছে। এবারে দেখো এটার উদ্দেশ্য কি এবং এর সুবিধা কি। এটি প্রতিটি জমির জন্য একটি মানসম্মত এবং দায়িত্বহীন শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করে। সাথে সাথে ভূমি প্রশাসন, সম্পত্তি ব্যবস্থাপনা এবং রিয়েল এস্টেট লেনদেনের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি স্বচ্ছতা বৃদ্ধি করে এবং জমি সংক্রান্ত কাজে ভুল ত্রুটি কমায়, মানে জমি নিয়ে যে ভুল ত্রুটি থাকে সেটা কমায়। সাথে সাথে সঠিক ভূমি পরিসংখ্যানের মাধ্যমে এটি ল্যান্ড ব্যাংক এবং ইন্টিগ্রেটেড ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ILIMS তৈরি
সাহায্য করে। সাথে সাথে মালিকানার বিবরণ, জমির আকার, স্থানাঙ্ক এবং অন্তর্ভুক্ত থাকায় এটি সম্পত্তি কর সংক্রান্ত সমস্যা সমাধান এবং দুর্যোগ মোকাবিলা পরিকল্পনায় সাহায্য করে থাকে। জমির পরিমাণের উপর ভিত্তি করে সরকারি প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন সহজ করে এবং সীমানা সংক্রান্ত বিরোধ যেগুলো হয়ে থাকে সেগুলো কমিয়ে থাকে। এবারে দেখো এটা বাস্তবায়ন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ 29টি রাজ্যে ইউএল পিন চালু হয়েছে। এছাড়া পুদুচেরি, তেলেঙ্গানা, মণিপুর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পরীক্ষামূলক পাইলট কাজ সম্পন্ন হয়েছে। এরপরে যদি আমরা দেখি মধ্যপ্রদেশ, লাদাখ এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলো সাম্মিত্য প্রকল্পের ইউএল পিন ব্যবহার করছে। হ্যাঁ, এটা একটা প্রকল্প যেটাকে বলা হচ্ছে সাম্মিত্য প্রকল্প। এই প্রকল্পের ইউএল পিন তারা ব্যবহার করছে কারা? লাদাখ এবং জম্মু কাশ্মীর এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলো। অলরাইট, এই হচ্ছে আমাদের কি ভূ আধার বা ইউএল পিনের কথা। নেক্সট আমরা পরের প্রশ্নে আসি। জাপানের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে সম্প্রতি পুনরায় নিযুক্ত হলেন? প্রথম মহিলা যিনি জাপানের ইতিহাসে রি-ইলেক্ট হয়েছেন, পুনরায় নিযুক্ত হয়েছেন, তার নাম কি? অপশন দেখো, বিভিন্ন অপশন দেখে উত্তরটা বার করো। রাইট অ্যান্সার ইজ কি হবে? সায়ানে তাকাইচি। সায়ানে তাকাইচি, জাপান সায়ানে তাকাইচি ওয়াজ ফর্মালি রিঅ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার অন ওয়েডনেসডে। বুধবারে তিনি জাপানের প্রাইম মিনিস্টার হিসেবে রিঅ্যাপয়েন্ট বা পুনর্নিযুক্ত হয়েছেন 10 days আফটার হার হিস্টোরিক ল্যান্ডস্লাইড ইলেকশন ভিক্টরি। তার যে একটা হিস্টোরিক তিনি ভিক্টরি, একটা একমুখী তিনি ভিক্টরি রিসেন্টলি বা জয়লাভ করেছিলেন জাপানের ইলেকশনে, তার ঠিক 10 দিনের মাথায় তিনি রি-ইলেক্ট হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী হিসাবে। নেক্সট, 20 ফেব্রুয়ারি ভারতের কোন দুটি রাজ্যের রাজ্য দিবস পালিত হয়? মানে স্টেট ডে, স্টেটহুড ডে যেটাকে বলা হয়। কুড়ি ফেব্রুয়ারি ভারতের যে দুটি রাজ্যের রাজ্য দিবস, সে দুটি রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম রাজ্য। অরুণাচল প্রদেশ অ্যান্ড মিজোরাম স্টেট। চলো একটু দেখে রাখা যাক। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হ্যাজ extended greetings to the people of Arunachal Pradesh and Mizoram on their statehood day today. গতকাল 20 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি সম্প্রসারিত শুভেচ্ছা জানিয়েছিলেন অরুণাচল প্রদেশ এবং মিজোরামের মানুষদের তাদের রাজ্য দিবসের জন্য। নেক্সট আমরা পরের প্রশ্নে আসবো। পরের আর আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নেই, এবারে জিকে প্রশ্ন আমরা দেখবো। তার আগে বলে রাখি বর্তমানে টিডব্লিউএস একাডেমিতে কি কি ব্যাচ চলছে একটু নজর দাও। টিডব্লিউএস একাডেমিতে যে ব্যাচগুলো চলছে তার ভিতরে মোস্ট ডিমান্ডিং কয়েকটা ব্যাচ আছে, তো এখানে তোমাদের সামনে সেটা রাখা হয়েছে। তোমার পছন্দসই ব্যাচে তুমি ভর্তি হতে পারো যাদের আমাদের ব্যাচে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে। চলো আমাদের পরের প্রশ্নে আমরা আসবো। লাভনি কোন রাজ্যের অন্যতম জনপ্রিয় লোকসঙ্গীত এবং নৃত্যধারা? লাভনি কোন রাজ্যে জনপ্রিয়? লাভনি খুবই জনপ্রিয় হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে। এখানে দেখো বেশ কয়েকটা রাজ্যের নৃত্য নাম দেওয়া আছে, নৃত্য বা লোকসঙ্গীতের ধারার নাম দেওয়া আছে। যেমন গুজরাটের প্রধান নৃত্য দেখা যায় গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পানি, এগুলো হচ্ছে গুজরাটের ফেমাস নৃত্য। মধ্যপ্রদেশের মাটকি, জাওয়ারা, গ্রিডা, ফুলপতি এবং মাছ বলে এই নৃত্যগুলো মধ্যপ্রদেশে বিখ্যাত। ছত্তিশগড়ের প্রধান নৃত্য পাণ্ডবনী, পাণ্ডবনী নৃত্য, রাউত নাচ এবং পন্থীর মতো যে নাচগুলো আছে এগুলো বিখ্যাত হচ্ছে ছত্তিশগড়ে। পাণ্ডবনী একটা লোকসঙ্গীত এবং উৎসবের মধ্যেও পড়ে। অলরাইট, তো এইগুলো হচ্ছে বিভিন্ন সঙ্গীত এবং নৃত্যধারার নাম বিভিন্ন রাজ্যে। মহারাষ্ট্রে কিন্তু এই কয়েকটাই যে নৃত্য বা সঙ্গীত ধারা আছে তা নয়, মহারাষ্ট্রে আরো আছে, লেজিম আছে, দহি কলা আছে, আরো এক্সেট্রা বিভিন্ন ধরনের আমরা নৃত্য ধারা দেখতে পাবো। অলরাইট, চলো নেক্সট প্রশ্ন। স্বামী সহজানন্দ সরস্বতী কোন আন্দোলনের প্রধান নেতা ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী কোনটির সাথে অ্যাসোসিয়েট ছিলেন, কোন আন্দোলনের প্রধান নেতা ছিলেন?
বলো। রাইট অ্যান্সার হচ্ছে কৃষক আন্দোলনের তিনি নেতা ছিলেন। এই স্বামী সহজানন্দ সরস্বতী, একটু নোট ডাউন করে রাখবে, তিনি তিনি অর্থাৎ স্বামী সহজানন্দ সরস্বতী অল ইন্ডিয়া কিষাণ সভা, যেটাকে আমরা বলে থাকি সর্বভারতীয় কিষাণ সভা, সেই কিষাণ সভা স্থাপন করেন। কবে করেছিলেন জানো? তিনি ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা। তিনি সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠা করেছিলেন? তো মাথায় রাখবে, তিনি সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিলেন 1936 সালে প্রতিষ্ঠা করেছিলেন সর্বভারতীয় কিষাণ সভাটা, তাই না? চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। কে ফোন করছে? নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটির নাম কি? পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটির নাম কি? অ্যান্সার হচ্ছে আইএনএস আরিহান্ত, ভারতের ফার্স্ট প্রথম পারমাণবিক চালিত সাবমেরিন বা পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের নাম আইএনএস আরিহান্ত। অলরাইট, নেক্সট দেখি আমরা পরেরটা। সাগা দাওয়া উৎসবটি কোন ধর্মের অনুসারীদের কাছে পবিত্র? সাগা দাওয়া, সাগা দাওয়া বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে পবিত্র। এবারে আমাকে আরেকটা জিনিস কমেন্ট করে জানাতে হবে, সেটা হচ্ছে সাগা দাওয়া কোন রাজ্যের উৎসব? বলো কোন রাজ্যের উৎসব এটা? সাগা দাওয়া হচ্ছে সিকিম রাজ্যের একটি উৎসবের মধ্যে পড়ে। সিকিমিজ একটা ফেস্টিভ্যাল হচ্ছে সাগা দাওয়া। নেক্সট, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী যৌগটি কি? ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী যৌগটি কি? সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ক্রেবস চক্র, যা সাইট্রিক অ্যাসিড চক্র নামেও পরিচিত, সিএসি এটাকে বলা হয়ে থাকে, অথবা এটাকে টিসিএ চক্র বলা হয়, অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল নামেও এটা কিন্তু পরিচিত। তো ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল যেটাকে আমরা বলছি, দ্যাটস অলসো নোন অ্যাজ সাইট্রিক অ্যাসিড সাইকেল অ্যান্ড অলসো টিসিএ, ট্রি কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল নামেও এটা পরিচিত। এটি হলো সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়। এটা তাহলে কোথাকার পর্যায়? সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়। 1937 সালে, আচ্ছা সালটা ছাড়ো, এটা বিজ্ঞানী হ্যান্স ক্রিবস এটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এটার নামকরণ দেয়া হয়েছে, যে এটা ক্রেবস চক্র। কোষের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এই চক্রটি সম্পন্ন হয়ে থাকে। কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে ম্যাট্রিক্সে এই চক্রটি সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেন, শাহজাহানের পুত্রদের মধ্যে, শাহজাহানের 4 পুত্র ছিল, তাদের মধ্যে কাকে সম্রাট তার মনোনীত উত্তরাধিকারী বা জ্যেষ্ঠ পুত্র হিসেবে বিবেচনা করতেন? মানে নিয়ম অনুসারে কোন রাজার জ্যেষ্ঠ পুত্র, মানে বয়সে যিনি সব থেকে বড় হবেন, তিনি কিন্তু পরবর্তী উত্তরাধিকারী হবেন রাজ্যের। এখন শাহজাহানের উত্তরাধিকারী বা শাহজাহানের পরবর্তী মুঘল সম্রাট আমরা জানি যিনি ছিলেন, তিনি হচ্ছেন আওরঙ্গজেব। এখন ঔরঙ্গজেব ছিল শাহজাহানের সব থেকে ছোট ছেলে, কিন্তু শাহজাহানের বড় ছেলে কে ছিল? দারা শিকো। শাহজাহানের মৃত্যুর পরে তার ছেলেদের মধ্যে যুদ্ধ হয়, 4টে ছেলের মধ্যে খুব যুদ্ধ হয়েছিল, এবং আমরা যদি দেখি দারা শিকোকে পরাজিত করে পরবর্তীতে ঔরঙ্গজেব সিংহাসন আরোহণ করেছিলেন, এবং ঔরঙ্গজেব পরবর্তী মুঘল সম্রাটও হয়েছিলেন। অলরাইট, তো শাহজাহানের সব থেকে বড় ছেলে কে ছিল? দারা শিকো। জব্বলপুরে নর্মদা নদীর উপরে কোন জলপ্রপাতটি অবস্থিত? জব্বলপুরটা কোথায় আছে বলো তো দেখি? জব্বলপুরটা কোথায় আছে? হ্যাঁ, জব্বলপুরটা আছে কোথায়? যেখানে ধোঁয়াধার জলপ্রপাত আছে, ধোঁয়াধার জলপ্রপাতটা নর্মদা নদীর উপরে আছে জব্বলপুরে। জব্বলপুরটা হচ্ছে
মধ্যপ্রদেশে অবস্থিত একটি জেলা, মধ্যপ্রদেশ অবস্থিত। এই জব্বলপুর থেকেই অ্যাকচুয়ালি নর্মদার উৎপত্তি হয়েছে। হ্যাঁ, লক্ষ্য কাপ কোন খেলার সাথে যুক্ত? রিসেন্টলি 2026 রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে লক্ষ্য কাপ। লক্ষ্য কাপটা এটা কোন খেলার সাথে যুক্ত? এটা রিসেন্টলি শুরু হয়েছে নবি মুম্বাইতে। এটা রিসেন্টলি নবি মুম্বাইতে কিন্তু শুরু হয়েছে। তো এটার উত্তর কি হবে? এটা শুটিং খেলার সাথে যুক্ত। লক্ষ্য কাপ, লক্ষ্য মানে লক্ষ্য ভেদ করা মনে করো। তো শুটিং এর মাধ্যমে আমরা কিন্তু রাইফেল বা পিস্তলের মাধ্যমে লক্ষ্য ভেদ করতে পারি, তাই এটাকে লক্ষ্য কাপ বলছি। চলো, দাঁত হাজা মূলত কি ঘটিত রোগ? দাঁত হাজা চুলকানি কি ঘটিত রোগ? এটা আমরা বলেছিলাম, মেবি একটা দিনের ক্লাসে আমরা করেছিলাম যে ছত্রাক কোথায় জন্মাতে পারে না, এরকম একটা প্রশ্ন মেবি করেছে। কোথায় পারে এরকম বলে চারটা অপশন দিয়েছিলাম। হ্যাঁ, পাউরুটি ছিল একটা, মানুষের ত্বক একটা ছিল, আরেকটা ছিল কাপড়, আরেকটা ছিল আচার, মেবি এই চারটা অপশন ছিল। তো আমরা দেখেছিলাম সবগুলোতেই কিন্তু ছত্রাক জন্মাতে পারে। আমাদের মানব দেহেও ছত্রাকের কারণে এই দাঁত হাজা এই রোগগুলো কিন্তু হয়ে থাকে বিশেষ করে, তাই না? নেক্সট, বিহু কোন রাজ্যের প্রধান লোকনৃত্য এবং উৎসব? লোকনৃত্য শুধু নয়, এটা একটা উৎসবের মধ্যেও পড়ে। তো কোন রাজ্যের একটি উৎসবের মধ্যে পড়ে বিহুটা? কমেন্ট বক্সে জানাবে। চলো পরেরটা, ব্রহ্মদত্ত কে ছিলেন? ব্রহ্মদত্ত কে ছিলেন? কাশীর রাজা, মগধের মন্ত্রী, অঙ্গরাজ্যের রাজা এবং পাঞ্চালের রাজা। ব্রহ্মদত্ত খুব ফেমাস একটা মানে প্রবাদ প্রতিম একটা খুব প্রতাপশালী রাজা ছিলেন। কোথাকার? অঙ্গরাজ্যের রাজা ছিলেন। অঙ্গরাজ্যটা কোথায়? ষোড়শ মহাজনপদের মধ্যে একটা রাজ্য ছিল অঙ্গ। এই অঙ্গের রাজা ছিলেন ব্রহ্মদত্ত। অলরাইট, চলো, স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রীর নাম কি? শ্যামাপ্রসাদ মুখার্জি, যার নামে কলকাতা বন্দর আছে না, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। নেক্সট, নাইক্রোম তারে কোন উপাদানটি থাকে না? নাইক্রোম তারের ব্যবহার হয় কোথায়? কমেন্ট করো সকলে দ্রুত। নাইক্রোম তারে কোনটি থাকে না? নাইক্রোম তার, নাইক্রোম তারের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। ফার্স্ট এর বৈশিষ্ট্য জেনে রাখো। নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? নাইক্রোম তারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর রোধ হচ্ছে উচ্চ, উচ্চ রোধ আছে। হুম, এবং এর উচ্চ গলনাঙ্ক আছে, মানে এটা খুব সহজে গলে না। উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ থাকার কারণে এর ব্যবহার যদি আমরা দেখি, ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক হিটারের ব্যবহার হয়ে থাকে। এবং সাথে সাথে এর ব্যবহার আরেকটা জায়গাতে আমরা দেখব, বিভিন্ন যে কাপড় প্রেস করার যে ইস্ত্রি থাকে ওটাকে কি বলে? আয়রন মেশিন মেবি বলা হয় না? আয়রন, আমরা তো আয়রন বলি, তোমরা আবার কি বলো জানি না আমি ওগুলোকে। হ্যাঁ, যে যেটা বলো কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো বৈদ্যুতিক যে আয়রন বা কাপড় প্রেস করার জন্য যেটা ইউজ করা হয়, সেখানে কিন্তু আমরা দেখবো এই নাইক্রোম তারের ইউজ হচ্ছে। নাইক্রোম তার একটা সংকর ধাতু, এর ভিতরে থাকে অবশ্যই নিকেল এবং ক্রোমিয়াম প্রধানত থাকে, এবং সাথে সাথে এতে কিন্তু লোহাও থাকে। তো তিনটে থাকে, কপার এখানে বা তামা এখানে থাকে না। নেক্সট, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয় যেখানে শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয়? কোথায় শক্তি উৎপন্ন হয় যাকে আমরা মানে পাওয়ার হাউস অফ দ্য সেল বলছি, সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? ভারতের যিনি মুখ্য নির্বাচন কমিশনার থাকে তাকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। নেক্সট, পরের কোশ্চেন, ভারতের লোকসভা এবং বিধানসভা নির্বাচন কে পরিচালনা করেন?
লোকসভা এবং বিধানসভা নির্বাচন কে পরিচালনা করেন? এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করেন। কোন রাজ্য বেকার যুবকদের জন্য চালু করেছে যুবসাথী স্কিম? চলো এটা কারেন্ট অ্যাফেয়ার্সে রাখা উচিত ছিল, কিন্তু এখানে আমি রেখেছি। তো এটার উত্তর করো, যুবসাথী স্কিম কারা চালু করেছে? এই কোশ্চেন্সটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সে দিইনি এই কারণেই, কারণ এটা মোটামুটি সবাই পারবে, ঠিক আছে, প্রশ্ন আসলে, তাই আমি আর কারেন্ট অ্যাফেয়ার্সে এটা দিইনি, তোমরা এটা করতে পারো। যুবসাথী স্কিমটা চালু করেছে এটা পশ্চিমবঙ্গ সরকার। রিসেন্টলি 2026-27 বাজেটে কিন্তু যুবসাথী প্রকল্পের কথা বলেছে, যুবসাথী প্রকল্প রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? মাস্টারদা নামে তিনি পরিচিত ছিলেন, তাই তো? তার অপর নাম কি? সূর্য সেনকে আমরা বলে থাকি মাস্টারদা। তো মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন, এই সূর্য সেন কে? সূর্য সেন হচ্ছেন বাঙালি একজন বা ভারতের একজন বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনী, মানে আন্দোলনকারী বা বিপ্লবী ছিলেন, যিনি বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ভানু সিংহ ছদ্মনামে কে পরিচিত ছিলেন? ভানু সিংহ কার ছদ্মনাম ছিল? ভানু সিংহ ছদ্মনাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস এতটুকুই আজকের জন্য, আজকের ক্লাস। সো অবশ্যই পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা চর্চার ক্লাসে যুক্ত হবে। যারা গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের বলি, TWS স্মার্টে আমি কিন্তু ক্লাস করাচ্ছি তোমাদের প্রতিনিয়ত, তো অবশ্যই সেখানে যুক্ত হতে ভুলবে না। দিস ইজ আরাবুল রহমান। স্টুডেন্টস, আমাদেরকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ফলো করতে চাইলে অবশ্যই ফলো করতে পারো। দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমির সাথে যুক্ত থাকো, ক্লাস করো। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম একটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বাই।